সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আজ মহান বিজয় দিবস। আর বিজয় দিবসে আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি একজন বীর মুক্তিযোদ্ধাকে দিয়ে, এবং আমার সঙ্গে রয়েছেন একজন অধ্যাপক, আর তার সঙ্গে পরিচয় করে দিই। নিজামুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা। নিজাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এরপরে আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে। নিজাম ভাই, আপনাকে দিয়ে শুরু করব। আপনি জানেন এক বিশেষ প্রেক্ষাপটে এবারের বিজয় দিবস, নানা বয়ান, নতুন নতুন বয়ানে মানুষ ক্লান্ত। আপনি জানেন যে দেশে সরকার বদলায়, ইতিহাসও বদলে যায়। তো এই পরিস্থিতিতে আমরা কি দেখছি? আপনারা সেদিন যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন। এই বিজয় দিবসে আপনারা মানুষকে একটা নতুন জাতি গঠনের জন্য যে ডাক দিয়েছিলেন, সেই অবস্থা থেকে আজ 54 বছর পার হয়ে গেল। এর মধ্যে তো নানা কিসিমের সরকার আসছে, গণতন্ত্রের দেখা নেই, মানবাধিকারেরও দেখা নেই, একটা ভালো নির্বাচনেরও দেখা নেই, আর দেখা নেই ওই অর্থনৈতিক সংকট থেকে মুক্তির। এই যে অবস্থায় আছি, এর মধ্যে আবার নতুন করে সংকট তৈরি হয়েছে এই জাতির অস্তিত্ব নিয়ে। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে আমি এই বিজয় দিবসে 30 লক্ষ শহীদের প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, 20 লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি শ্রদ্ধা জানিয়ে, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে আমার যে অনুভূতি, আমার যে দেখা, সেটি আমি অবলোকন করব এবং বলবো। আমরা দেখেন, আজকে স্বাধীনতার যে সংগ্রামটা 22 পরিবারের এগেনিস্টে ছিল, আজকে আপনি দেখেন কত লক্ষ 22 পরিবার, যে শোষণহীন, বৈষম্যহীন আমরা একটা স্বাধীনতা চেয়েছিলাম, আদৌ কি আমরা সেই দ্বার প্রান্তে যেতে পেরেছি? কেন? এই ব্যর্থতা কার? এটা কিন্তু বিরাট গবেষণার ব্যাপার। আজকে আমরা যদি একটু দেখি, আজকে দেখেন একটা পট পরিবর্তনের পরে আমরা নানানজন নানানমুখী হয়ে যাচ্ছি। দেশটা কোথায় নিয়ে যাচ্ছে কেউ কিন্তু চিন্তা করতেছে না। আজকে আমরা আমাদের সহযোদ্ধারা প্রায় 50%ই আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আমরাও প্রায় 70-73 বছর বয়সে পড়েছি। আমরা কতদিন থাকবো দুনিয়াতে? কিন্তু এই জাতিকে এই অবস্থা দেখে সত্যি এই বিজয়ের মাসে, এই স্বাধীনতার মাসে আমি কিন্তু উৎফুল্লভাবে কিছু কথা বলবো যে সেই ক্ষয়টি আমি হারিয়ে ফেলেছি। আজকে যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই যে কেন এরকম হলো, কেন আজকে বাঁকে বাঁকে আমরা প্রতিনিয়ত হোঁচট খাচ্ছি। আমাদের কি দেশপ্রেমিক কোনো সৈন্য অথবা কোনো নেতা নেই যারা অন্তত নিজের স্বার্থ ত্যাগ করে যে বলবে, একটা দিক নির্দেশন দিবে যে তোমরা এইভাবে আগাও? আমরা দেখি আজকে একটা কাদা ছোড়াছুড়ি, আমরা দেখি একটা নোংরামি, আমরা দেখি এখানে ভাষার কোনো ক্লারিফিকেশন না। যে যত বোধ জঘন্যতম ভাষা প্রয়োগ করতে পারে, সে বোধ তত বড় নেতা। আমরা এর জন্য দেশ স্বাধীন করি নেই। আমি জানি না শহীদদের কাছে কি জবাব দিব। ওরা তো বলবে, আমরা তো তোদের কাছে এই একটা লাল সবুজের পতাকা দিয়ে আসছিলাম, তোরা কি করেছিলি? এখন আমরা অসহায়ের মতো তাকায় ছাড়া আর কোনো কিছুই আমাদের নেই। কিন্তু আমরা হতাশ জাতি না, আমরা হতাশ হব না। ইনশাল্লাহ আমরা সঠিক গন্তব্যে যেতে অবশ্যই পারব, যদি আমাদের নেতৃত্ব আমরা বেছে নিতে পারি। এখন আমাদের কিন্তু সামনে একটা অগ্নি পরীক্ষা, যে আমরা নেতৃত্ব, যদি আমরা আবার ওই বিগত দিনের মতো খারাপ নেতৃত্ব আমরা বেছে নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা চোরাবালির মধ্যে আটকে যেতে হবে। আমি আজকে বাংলা ভিশনের মাধ্যমে অগণিত শ্রোতা, অগণিত দর্শকের কাছে প্রশ্ন রাখব, আপনারা নিজের বিবেক দিয়ে, নিশ্চয়ই আমরা আশাবাদী, দীর্ঘদিন আমরা নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম, ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা যাতে ভোটটা প্রয়োগ করতে পারি, আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন
যে একদিনের জন্য বিক্রি না হয়ে আমরা যাতে 5 বছর ওনার কাছে দেশ ও জাতির কল্যাণের কিছু পাই, সেই দিকে আমরা দৃষ্টি রাখব এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুফল দিয়ে দেয়। নাহলে কিন্তু একদিন আপনাদেরকেও জনতার কাতারে জবাবদিহি করতে হবে এবং আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। অনেক ধন্যবাদ নিজাম ভাই। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনি একজন বীর মুক্তিযোদ্ধার আবেগটা বুঝতে পারলেন। আপনি দেখেন যে এখন একটা ফ্রি স্টাইল চলছে বয়ান। আসলে 1971 সনের 16ই ডিসেম্বর বা 71 সনটা মুক্তিযুদ্ধ, এই নিয়ে কিন্তু নানা কিসিমের বক্তব্য আমাদের সামনে আসছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু মানে বুঝতে পারছে না আসলে সত্য ইতিহাসটা কি। এখন কি অবস্থায় আছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি মতি ভাই বলবো যে প্রথমেই আমার আপনার প্রোগ্রামের থ্রুতে আমাদের সকল দর্শকদেরকে আমাদের এই 16ই ডিসেম্বরের আমাদের যে আমাদের বিজয় সাধিত হয়েছে এটার জন্য আমি সকলকে শুভেচ্ছা জানাব। এবং একজন সশস্ত্র মুক্তিযোদ্ধার যে আক্ষেপ শুনে আমিও লজ্জায় আমার মাথাটা হেট হয়ে গেল। এবং আমি আরও বিশেষভাবে এটাকে আমি অনুধাবন করি, কেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন মুক্তিযোদ্ধার জামাতা, একটা মুক্তিযোদ্ধার ভাগ্নে। তো এবং এরকম আমার মতো এরকম না এরকম এবং ওটা তো এবং আগেই যারা দর্শকরা হয়তো লাইভে বলা শুরু করবে তারা নিশ্চয়ই কোটার ব্যবস্থা তো খুব সুযোগ দিয়েছে। জীবনে একদিন কোটার কোনো সুযোগ সুবিধা নিই নাই, নেওয়ার দরকার পড়ে নেই। এবং এরকম আমার মতো বহু লোক ছিল। 7.5 কোটি এখানে জনগণের মধ্যে অনেকেই ছিলেন মুক্তিযুদ্ধ আইদার সশস্ত্রভাবে এখানে করেছেন, নাহলে হচ্ছে মুক্তিযুদ্ধকে সহায়তা দিয়েছেন। এবং একটা দেশের কিছু অংশ জনগণ বাদে অধিকাংশ জনগণই 71 সালে আপনি যদি ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, এবং আমার আপনার কথা না বা ভারতীয় মিডিয়ার কথা না আবার পাকিস্তানি মিডিয়ার কথা না, আপনি যদি তখনকার দিনে ওয়াল স্ট্রিট কথা দেখেন বা ওয়াশিংটন পোস্টের কথা দেখেন বা টাইমসের কথা এখানে কভারেজ দেখেন, আর্কাইভাল রিসার্চ করে যেগুলো এখানে প্রতীয়মান হয়, বা আপনি যদি এখানে ব্লাড টেলিগ্রাম দেখেন, অস্ট্রেলিয়া এখানে এবিসি নিউজে এখানে কাভারেজগুলো আছে, এগুলো ইউটিউবে আছে। কি চরম একটা মূল্য দিয়ে একটা জাতিকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। এবং এখন যেটা দাঁড়াচ্ছে ওনার কথা থেকে এখানে দেখে ধরে তুলছি, আপনি বলছেন আমাদের ছেলেমেয়েরা বিভ্রান্ত, আপনার আসলে আপনার ছেলেমেয়েরা বিভ্রান্ত হওয়ার কথা না, আমরা আপনার ছেলেমেয়ের বয়সী। এখন হচ্ছে আপনার নাতি নাতনিরা বিভ্রান্ত হওয়ার কথা, যেটাকে আমরা বলি জেনজি। তো কেন হলো, কি হলো, এটা তো আলোচনায় আসবে এবং এটা বহু বছর ধরে আলোচনা করতে থাকবে। কিন্তু দেখুন, মুক্তিযুদ্ধের যদি যখন আপনি এখানে সংগ্রামের জন্য একটা বড় কারণটা ছিল, এবং 6 দফা আন্দোলন বলেন বা তার আগে যদি আপনি বলেন যে পাকিস্তান সৃষ্টি করার পিছনেও যে এখানে একটা মূল একটা উপাদান ছিল, বা তার আগে বঙ্গভঙ্গ যে ছিল, আপনি এটা ইতিহাস তো আমরা কম্পার্টমেন্টালাইজ করে দিই। 1905 সাল বলেন, 1947 বলেন, 1952 বলেন, 1971 বলেন, 1990 বলেন, 2024 বলেন, এগুলো কিন্তু একটার সাথে সম্পৃক্ততা আছে। আমি আমার সুবিধা মতো একটাকে নিব আরেকটাকে ডিজোন করবো, এটা হয় না। এটা ছিল সামাজিক ন্যায় বিচার। কিন্তু বাংলাদেশে এখন বর্তমান যে এখন সোশিও ইকোনমিক প্রোফাইল যে আছে, আর্থসামাজিক যে এখানে পরিস্থিতি, 1% জনগণের কাছে 54% হচ্ছে সম্পদ গুচ্ছিত। স্বাধীনতার 54 বছর পর 3.18 কোটি যদি জনগণ ধরেই রাখি, 3.6 কোটি মানে 3.3 কোটি 60 লাখ জনসংখ্যা দারিদ্র সীমানার নিচে। 6 কোটির অধিক জনসংখ্যা হচ্ছে যে ঝুঁকিতে আছে, দারিদ্র সীমানার নিচে পড়ে যেতে পারে। তো এই 54 বছরে রাষ্ট্র গঠন করার বহু আমরা দেখেছি হচ্ছে যেখানে গবেষণা চলেছে, বহু প্রক্রিয়া চলেছে, বহু সুশাসনের বুলি শুনেছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেছি। কিন্তু যে কারণে এতগুলো লাখ লাখ লোক শহীদ হলো, এটার কিন্তু এখনও আমরা দেখছি যে আমাদের যে সংগ্রামটা এখনো শেষ হয়নি। এটা কোনো কথার কথা না। এবং সবচেয়ে খারাপ জিনিসটা যদি আপনি এখানে দেখেন, এবং এটা বহুবার বলা হয়েছে যে একটি দল, যেটা আওয়ামী লীগ, যে এখন আওয়ামী লীগের নাম তো আনতেই হবে, 71 সালের স্বাধীনতায় যারা হচ্ছে যে নেতৃত্ব দিয়েছিল, কেন সবারই তখন আশা আকাঙ্ক্ষা একটা রাজনৈতিক দলের উপর ফোকাস করে আসছিল। কারণ মৌলানা ভাসানী
উনি যখন ওখানে ছিলেন যে ন্যাপ করতেন, কিন্তু ন্যাপে উনি কিন্তু ওখানে হচ্ছে যে উনি এখানে হচ্ছে পিছন থেকে ওখানে হচ্ছে ফ্যাসিলিটেট করতেন, আপনারা তো আরও ভালো জানেন। তো সেই সময় একটি দল এবং শেখ মুজিবুর রহমানের সামনে যে নেতৃত্বটা দেওয়া হলো, কিন্তু 71 সালের পর থেকে আমরা দেখলাম যে স্বাধীনতা অর্জন করার পরে আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধটাকে পুরোপুরি হচ্ছে কুক্ষিগত করে ফেললো, এবং এই যে মনোপোলাইজ করে ফেললো যে 71 সাল মানে আওয়ামী লীগ মানে স্বাধীনতা, এবং ওটার সাথে স্বাধীনতার চেতনা যেটা আছে, এর একটা কিন্তু আমরা বলবো যে এটার বিকার বা এটার প্রতিকার এখন আমরা টের পাচ্ছি। কেননা এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, শেখ হাসিনার আমলে তার 16 বছরের যে সুশাসন অভাব, আমি বলবো কুশাসন শেষের 5-6 বছর, প্রথম দিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নাম করে যে লুট, যে এখানে স্বজনতোষী, এখানে দুর্নীতি বা ক্রনিক ক্যাপিটালিজম যেটাকে বলা হয়, বা হচ্ছে খুন গুম ইত্যাদি, তার জন্যে, এবং হচ্ছে যে বিএনপিকে যেখানে একটা পলিটিক্যাল অল্টারনেটিভ হিসাবে যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, বা জামাতকে যে কারণে, মূল কারণ ছিল জামাতে ইসলামীকে পারসিকিউট করা, নট বিকজ যে 71 ওয়ার ক্রাইমসের ট্রায়ালের জন্য, কিন্তু বিএনপির সাথে তাদের একটা পলিটিক্যাল একটা অ্যালায়েন্স ছিল, তার জন্য তাদের উপর হচ্ছে যেখানে হচ্ছে ট্রায়ালটা করার জন্য আরও বেশি তারা এখানে আওয়ামী লীগের নেতারা তখন ইচ্ছুক ছিল। দেখুন এটার ফলটা কি হয়েছে। এখন যে জেনারেশনটা যেটা আছে, আমি আপনার কথা, এখনকার যে জেনারেশনটা আছে, তারা আমাদের সবচেয়ে বড় যে বলবো একটা জাতিকে এটা ডিফাইন করে হচ্ছে হিস্ট্রি, তার হিস্ট্রিটাকে এখন হয়ে গেছে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। হিস্ট্রি কিন্তু সবসময় রিইন্টারপ্রিট করা হয়। আমি শুধু একটা লাইন বলি যে হিস্ট্রি ইজ অলওয়েজ রিটেন বাই দ্য ভিক্টরস, কিন্তু আমি পৃথিবীতে কোথাও কোনো জায়গায় ইতিহাসে এমন কোনো জাতি পাবেন না বা কোনো রাষ্ট্র পাবেন না যে পুরোপুরি তার ইতিহাসটাকে পুরোপুরি এখানে ওরা ডিজোন করতে চাচ্ছে। এর কনসিকুয়েন্সেস কিন্তু সামনে ভালো হবে না। কঠিন প্রশ্ন। আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মানে বিজয় দিবস উপলক্ষে একটা টুইট করেছেন, সেটাতে তিনি বলছেন এটা ছিল ভারতের বিজয়, যেটা অবশ্য কয়েক বছর যাবত তারা বলতে এর আগে বোধহয় ইন্দিরা গান্ধীও বোধহয় এই কথাটা বলেছিল যে এই বিজয় আমাদের বিজয়। আমি আজকে ক্ষোভের সাথে, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি এই বক্তব্যটাকে, কারণ আমাদেরকে অন্তত যারা জীবিত মুক্তিযোদ্ধা আছে আমরা জানি, আমরা তাদের সাথে একসাথে যুদ্ধ করেছি। তাদের স্বার্থ ছিল একটি, আমাদের স্বার্থ ছিল একটি স্বাধীন ভূখণ্ড এবং শোষণ বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করা। আর তাদের ছিল যে এখানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান দুইটা ফ্রন্টকে তারা 65 ওয়ারে তারা যেই হোঁচটটা খেয়েছে, তারা যে মাঠটা খেয়েছে, পৃথিবী সেটা জানে। সেই প্রতিশোধটাই আজকে যুদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশে। ওরা কিন্তু বলে যুদ্ধর, ওরা নিজেরাই স্বীকার করেন। দেখবেন আপনি জ্যাকবের বইতে, আরোরার বইতে দেখবেন লেখা আছে আমাদের যুদ্ধক্ষেত্রটা ছিল বাংলাদেশে, মানে ইস্ট পাকিস্তানে। তাহলে এটাতেই একদম সত্যি প্রমাণিত হয় যে তারা তাদের স্বার্থের জন্যই কিন্তু আমাদেরকে এটা করছে। কিন্তু আমরা যদি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ পেতাম, দীর্ঘমেয়াদী যদি একটা পেতাম, দেশপ্রেমিক অনেক জন্ম নিত। আজকে দেখেন রাষ্ট্র স্বাধীনতার পরে রাষ্ট্র গঠন হলো, কোনো শপথ নাই, কোনো কিছুই নাই। ওই আপনি 70-এর যেই নির্বাচন, যেটাকে অমিট করে দিল, যেটাকে রিজলভ করে দিল, সেই নির্বাচনের উপরেই আপনি ক্যাবিনেটটা করলেন। তাইলে আপনি প্রথমেই করলেন কি, আপনি যে ধারাবাহিকতাটা, যে আইনটা, সেই আইনটাকে বুদ্ধাঙ্গুলি দেখালেন নিজেই। আজকে বিএলএফ মুক্তিযোদ্ধা কি ফেল করেছিল? মুক্তিযোদ্ধারা কি পশ্চাৎ অপারেশন করেছিল যে যার জন্য বিএলএফ? আজকে বিএলএফের, আমি বাংলা ভিশনের কোটি কোটি দর্শকের সামনে আজকে আমি একটা প্রশ্ন রেখে যাব, চ্যালেঞ্জ ছুড়ে যাই, বিএলএফের 10টা অপারেশন দেখাতে পারবে না। যদি দেখাতে পারে সেই দিন আমি যেই বিচার হোক সেই বিচারের আমি কাঠগড়ায় দাঁড়াবো। আজকে বিএলএফের অনেকেই একটা গুলিও ফুটানোর সময় পায়নি যারা আসছে। তাহলে বিএলএফটা কেন করা হলো? এই বিএলএফটা করার পিছেও কিন্তু একটা বিরাট একটা দুরবসন্ধি ছিল। কি সেটা? বিএলএফের পরে আপনি আসেন রক্ষী বাহিনী। তাহলে কি বাংলাদেশ আর্মি কি ডিজলভ হয়ে গেছিল? রক্ষী বাহিনী যে এতই প্রয়োজনীয়তা,
আজকে রক্ষী বাহিনীটা কেন করলেন, এইগুলো কিন্তু বিরাট গবেষণার ব্যাপার। আজকে কিন্তু আমরা কেউ এই জিনিসগুলির দিকে দৃষ্টি না দেখে আমরা কিন্তু একটা অন্ধ মরীচিকার পিছে আমরা দৌড়তে থাকি, একটা স্লোগানের পিছে দৌড়তে থাকি। যদি আজকে মুক্তিযোদ্ধাটা 9 মাসে ইন্ডিয়া আমাদের স্বাধীন করে দিয়ে যায়নি, মুক্তিযোদ্ধাটা 9 মাসে 7.5 কোটি বাঙালি ছিল, তার মধ্যে গুটি কয়েক স্বাধীনতা বিরোধী ছিল। আজকে যিনি বাড়ি দিয়েছেন, যিনি আমাদের খাওয়াইছেন, যিনি আমাদেরকে রেখেছেন, তাদেরকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে? তারা তো ইচ্ছা করলে আমাদের ধরে দিতে পারতো। তারা তো ইচ্ছা করলে আমাদেরকে যে কোনো জায়গায়, যদি কোনো 2 মাইল দূরেও আর্মি থাকতো, তারা এসে দৌড়ে এসে বলতো আর্মি আসতেছে। তাহলে তাদেরকে আপনি কোন কাতারে মূল্যায়ন করবেন? আমাদের এই মূল্যায়নের এই পাশ্চিত্যটাকে আমাদের করতেই হবে, করে যাচ্ছি। আপনি দেখেন আজকে, জানি না আমার এটার এই কথাটা আমি এই রণাঙ্গনের যোদ্ধা হিসাবে এই মিডিয়াতে শ্বাস নিয়ে বলছি, আদালত অবমাননা হবে কিনা জানি না, আদালত নির্ধারণ করে দিয়ে বয়স, মুক্তিযোদ্ধাদের বয়স, এই আদালতই তো মুক্তিযোদ্ধাদের শাস্তি দিয়েছে। তাইলে তাদের তাদের বিচার করবে কে? আজকে দেখেন, আদালত মাধ্যমে নির্ধারণ করে দেয় এতজন মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত করতে হবে। আজকে আমি যদি আপনাকে সেক্টর ওয়াইজও যদি বলি, 11টা সেক্টর। না নিজাম ভাই, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? এই পরিস্থিতিটা এই কারণেই তৈরি হয়েছে, আমাদের রাষ্ট্রীয় কাঠামোটা প্রথম থেকেই কিন্তু আমরা যখন দেখলাম যে মুক্তিযোদ্ধা একটা বিরাট মূল্যবান একটা স্বর্ণের খনি, যেটাতে অংশগ্রহণ করতে পারেনি, তাহলে কী হলো, অরিজিনাল মুক্তিযোদ্ধাদের প্রতি একটা অপবাদ দেওয়ার জন্য, আপনি জানেন স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা কাউকে বিভিন্ন ভাষায় তারা বিভিন্ন অপবাদ দিয়ে অনেক ব্যাড ফ্রিডম ফাইটার তাদেরকে মেরে ফেলছে। কেন? যেহেতু তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। সেই দুঃখে দেখবেন মেজর সুবেদ আলীর একটা বই আছে, সেখানে লেখা রাজনীতিবিদরা তখনই বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে তারা কত বড় ভুল করেছে। সেই ভুলের মাসুল কিন্তু আমরা আজকে দিয়ে যাচ্ছি। আপনি মতি ভাই এখানে বসা, এখন যদি আপনি শুনেন, আল্লাহ না করুক, আপনার বাসার ভাবি, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সকলকে মেরে ফেলেছে, আপনি কি ওই এলাকাবাসীর জন্য কোনো দরদ থাকবে? এই জিনিসটা কিন্তু আমরা কেউ ডিপলি চিন্তা করি নাই। দেখেন, শেখ হাসিনা, প্রত স্বৈরশাসক শেখ হাসিনা আসার 100 দিনের মাথায় জিয়া রহমান মারা যান। এটা নিয়ে কেউ কোনো দিন গবেষণাও করলেন না, কেউ কোনো মামলাও করলেন না, কেউ কোনো রকম এটাকে নিয়ে যে সামনে নিয়ে আসবে কেউ আনলো না। ফলশ্রুতিতে হলো কি, প্রতিটি ইনস্টিটিউশন ভঙ্গুর হয়ে গেল। আজকে যান আদালত প্রাঙ্গণ, আজকে যান আপনি সেক্রেটারি, আপনি যান আজকে বিচারালয়, আজকে যান আপনি বাজার, প্রত্যেক জায়গায় সব খারাপ লোকদের অবস্থান, ভালো লোক আস্তে আস্তে ঘরমুখী হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? যদি সরকার তাদেরকে যদি নিরাপত্তা না দেয়, নিশ্চয়তা না দেয়, তাহলে এই আজকে দেখেন, যদি আমরা আমি যেটা সেক্টর ওয়াইজ বলতেছিলাম, একটু আমাকে সময় দিন, এই সেক্টর ওয়াইজ বলতেছিলাম, যদি আমরা আর্মি, বিডিআর, পুলিশ সব মিলিয়ে যদি আমরা ধরি, প্রতি সেক্টরে যদি আমরা 15,000 করেও যদি ধরি, তাহলে 1.5 লক্ষের উপরে হওয়ার কথা না। এখনও ভাতা পাচ্ছে 2,40,000। তো কে বিলের গলায় ঘন্টা বাঁধবে? এটা কে? আজও আমি দেখেছি, আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সে অনুষ্ঠানে যাদের দিকে দেখলাম তাদের বয়স মুক্তিযুদ্ধকালীন সময় সর্বোচ্চ 8 থেকে 10 বছরের বেশি হবে না, কিন্তু তারা মুক্তিযোদ্ধা। আজকে মুক্তিযোদ্ধার চেতনায় আজকে মুক্তিযোদ্ধাকে এমন জায়গায় নিয়ে গেছেন যারা কিছু দেশকে দিবে, যারা দেশের জন্য, আমরা তো কোনো কিছুর বিনিময় যুদ্ধে যাই নাই, তো কাজে আমরা কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সব থেকে দূরে সরিয়ে দিল। এই কারণে সরিয়ে দিল যে যাতে লুটেরারা জায়গাটা পায়। সেই কারণে কিন্তু আজকে দেখেন
সামনে একটা নির্বাচন, আমরা কিন্তু তীর্থের প্রতীকের মতো, কাকের মতো তাকিয়ে আছি ভোটের দেওয়ার জন্য, কিন্তু জানি না আদৌ ভোটের বাক্স যেতে পারবো কি না। কেন এই প্রশ্নটা এই কারণেও আমি সকল দর্শকের কাছে রেখে যাচ্ছি, এই কারণে যে দেখেন যেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাদের যে উদ্দেশ্য, আজকে যেই যারা নাকি এখানে স্বৈরা শাসক, যারা এখান থেকে বিতাড়িত হয়েছে, লাভবানটা কে হবে? আপনি যে একটা সুযোগ পাচ্ছেন ভোটের, সেই সুযোগটাই কিন্তু আমরা নিজেরই হারাচ্ছি। সেই দিকে আমি সকলের কাছে অনুরোধ রাখবো, বাংলা ভিশনের মাধ্যমে, মতি ভাইয়ের উপস্থাপনার মাধ্যমে, আপনি একজন বিজ্ঞ লোক, অত্যন্ত সময়োপযোগী একটা আপনি কথা এখানে এনেছেন যে আজকে দেশের এই অবস্থাটা কেন। আমার তো সন্দিহান যে জানি না আমরা কি কোনো চোরা গলিতে কি আবার ঢুকে যাচ্ছে কিনা। এই পর্যন্ত থাক, অনেক ধন্যবাদ। আমি কি কিছুটা বলিতে আমি ঢুকছি কিনা, এটা একটা বড় প্রশ্ন। আপনার কি মনে হয়? জি, মানে চোরাগুলিতে হ্যাঁ, অনেক আগেই ঢুকে গেছে, ওখান থেকে এখন ওখানে বের হওয়ার পরিত্রাণ পাওয়ার রাস্তা পাচ্ছি না। আপনি এটা বলেন, এই জুলাই আগস্ট এখানে এখানে গণ অভ্যুত্থান, যেটা ছাত্রদের যেখানে সিংহভাগ নেতৃত্ব দিয়েছিল প্রথম দিকে, আর এই যে 18 মাসের মতো হয়ে যাচ্ছে প্রায়, তো এখন এতদিনের মধ্যে বা 16 মাস যেরকমই হয়, তো প্রায় এই সময় কিন্তু অনেক কিছু পরিবর্তন হওয়া উচিত ছিল, পরিবর্তন হয়েছে, কিন্তু আমার মনে হবে যে গুণগত পরিবর্তন অনুযায়ী এখানে সন্তোষজনক না। সহনশীলতা কমে গেছে, হানাহানি বেড়ে গেছে, একে অপরের প্রতি এখানে সম্মান কমে গেছে। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। এটা তো আছে, এটা সমাজে এখন এটা এখন হচ্ছে যে এখানে কোভিডের মতো ছড়িয়ে গেছে। আবার যদি আপনি বলেন, এখানে আপনি যদি দেখেন এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আওয়ামী লীগ চলে যাওয়ার, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে যেখানে এটা ব্যান করার পর, এরপরেও কিন্তু আমরা দেখছি যে প্রধান যে এখন যে রাজনৈতিক দলগুলো, এর মধ্যে বলতেই হবে বিএনপি এবং জামায়াতে ইসলামী, এরা দুইজন এখানে হচ্ছে যে এখনও মাঠ সামলাতে ব্যস্ত। এবং এনসিপি এই প্রথম দিকে অনেক এখানে পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আমার মনে হয় যে ওরা হচ্ছে যে ওদের যে যেখানে সিংহভাগ যে দেখে সমর্থন আসার কথা ছিল, যে তরুণ সমাজ যারা, জেনজি যারা, তাদের কাছ থেকে তাদের সমর্থনের আকর্ষণ বা তাদের সমর্থনটা আনাটা ওরা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং এটা হচ্ছে যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা আপনার রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এইগুলোর এখানে যে নির্বাচনগুলো দেখে ছাত্রদের মধ্যে দেখা গেছে যেখানে এনসিপি সমর্থিত কোনো প্রার্থী জিততে পারে নাই, টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এবং এর সাথে সাথে আপনি দেখছেন এখানে যে আপনি ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ এবং হচ্ছে যে প্রান্তিক যেখানে জনগোষ্ঠী আছে বা যারা হচ্ছে যে এখানে যারা ভালনারেবল, আপনি যদি এখানে বলেন বাউলদেরকে যদি এখানে উপর আক্রমণ করা, মাজার ভাঙা, বা হচ্ছে যে আপনি হঠাৎ করে এখানে হচ্ছে ফ্যাসিস্ট এনেবলার বলে এক ধরনের হচ্ছে একটা আতঙ্ক সৃষ্টি করে, যেটা আওয়ামী লীগের আমলেও ছিল। দেখুন, আপনার ফ্যাসিবাদ, আপনার বলে যে এখানে ফ্যাসিবাদের পতন, কিন্তু ফ্যাসিবাদের পতন কি সত্যি করে হয়? কেন? এখানে হচ্ছে আমাদের ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। আগে আওয়ামী লীগের আমলে যদি এখানে আওয়ামী লীগের সমালোচনা করা হতো, তাহলে বলা হতো পাকিস্তানের দোসর। যদি আপনি আওয়ামী লীগে এখানে যে গণতন্ত্র চর্চা যে ওরা যেভাবে আস্তে আস্তে ওরা যেভাবে গলা টিপে মেরে দিচ্ছে, এটা নিয়ে প্রশ্ন করা হয়, তখন বলা হতো সিআইএর এজেন্ট। এখন যদি আপনি দেখেন যে বর্তমান যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে আমলে যেখানে হচ্ছে যে ওরা যে আইন শৃঙ্খলা অবস্থা এখানে অবনতি ঠেকাতে পারে নাই, বা অনেক সময় হচ্ছে মৌলবাদের উত্থানটাকে ওরা থামাতে পারে নাই, বা ওরা দেখেও এখানে উপেক্ষা করেছে, বা প্রতীকী হয়তো বা প্রতিবাদ করেছে, এই যে এটা নিয়ে যেটা সমালোচনাটা হয়, তখন যদি আপনি বলেন, তখন বলা হবে যে আপনি হচ্ছে ভারতীয় দালাল। আপনি দেখুন, এক একটা আমাদের দেশে কিন্তু আপনি এখানে মুক্তিযুদ্ধতে আমার মনে হয় সবচেয়ে বড় ব্যর্থতা, এবং আমার বাবার প্রজন্মর কাছে এটা হবে যে রাজনৈতিক নেতৃত্ব যেভাবে মুক্তিযুদ্ধের লেগেসিটাকে কুক্ষিগত করেছে, আওয়ামী লীগও করেছিল, বিএনপিও করেছে। একজন করেছিল হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, আরেক দল করেছে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, ঠিক আছে, রাজনৈতিক। এবং জামাতে ইসলামী তো আরেক কাঠি উপরে এটা করে দিয়েছে, ওরা হচ্ছে যে পলিটিক্যাল ইসলাম। এখানে তিনটা ন্যারেটিভে। আর কমিউনিস্ট পার্টি তো হচ্ছে সারা দুনিয়ার বাইরে, তো ওরা হচ্ছে যে প্রথা, মানে এখানে সোভিয়েত ইউনিয়নই ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওরা কমিউনিজমের নামে হচ্ছে যে ওরা এখানে একটা
একটা লুপ্তপ্রায় একটা অবস্থাকে একটা পুনরুত্থান করার চেষ্টা করে। তো এইরকম একটা রাজনৈতিক পরিবেশে আপনার এখানে যখন যুদ্ধের লেগেসিটাকে সবসময় অপব্যবহার করা হয়, বাচ্চারা শিখবে কি? আপনি যখন বললেন প্রত্যেকটি সরকারের রেজিম অনুযায়ী মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন হতে থাকে। এখনও 54 বছর পর আমরা এখানে হচ্ছে আমাদের মনের মধ্যে শঙ্কা আছে, এবং আমাদের এখানে হচ্ছে যে আমাদের দেশের এখানে জাতির পিতাকে, আমাদের 54 বছর এখানে স্বাধীনতার পর স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে এখনও জলঘোলা করা হয়। দেখুন, আওয়ামী লীগের আমলে একরকম, বিএনপি আমলে একরকম। আর আমি জানি যদি জামাত ক্ষমতায় যায় তখন জামাতের আমলে তখন কীরকম হবে, ওটা যতক্ষণ পর্যন্ত ওরা ক্ষমতায় না আসছে আমরা বলতে পারছি না। কিন্তু প্রত্যেকটা আপনি বলে কিছু অন্য দেশে হয় না, নিশ্চয় হয়, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ইতিহাসটা একটা জায়গায় ফিক্স থাকে। এটাকে আমরা বলি হচ্ছে যে ন্যাশনাল মিথস। জিনিসটা সত্য নাও হতে পারে, কিন্তু আমরা হচ্ছে জাতির এখানে হচ্ছে অস্তিত্বের জন্য জাতির এখানে আমরা একটা গাথা একটা সৃষ্টি করি, ন্যাশনাল ন্যারেটিভ। কামাল আতাতুর্ক যখন এখানে হচ্ছে তুরস্কের যেখানে হচ্ছে যে উনি এই বর্তমান যেখানে আধুনিক তুরস্ককে এখানে উনি এটা নিজের হাতে এটাকে উনি রক্ষা করে যখন সৃষ্টি করেছিলেন, তখন উনি যেখানে হচ্ছে যে উনি মডার্নাইজেশন করতে চেয়েছিলেন, তখন হচ্ছে অনেক কিছু দমন পীড়ন করেছেন। এক অর্থে কিন্তু পলিটিক্যাল ইসলামকে উনি ব্যানই করে দিয়েছিলেন। আজ দেখেন সেই তুরস্কতে এখন অনেক শক্তিশালী, অনেক বিত্তশালী এরদোয়ান আসে, একদম উল্টা সাইডেড, মানে চিন্তা চেতনাতে হচ্ছে যে ওরা কামাল আতাতুর্ককে মানতেই পারে না। তো একটা জায়গায় নন নেগোশিয়েবল কামাল পাশা হচ্ছে মোস্তফা কামাল পাশা। আতাতুর্ক তো যে এটা টাইটেল, তুরস্ক মানে তুর্কিদের বাবা, সে কিন্তু এখনও তুরস্কের জাতির পিতা। তার কিন্তু লেগেসি কিন্তু এখন কি এরদোয়ানের মতো এখানে দুর্দান্ত ক্ষমতাশালী এখানে প্রতাপশালী একটা মানুষ কিন্তু এটা হাত দিতে পারে না। আবার যদি আপনি এখানে দেখেন, ভারতে এখন আরএসএস চলে আসে, যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক হিন্দুত্ববাদী সংস্থা, যাদের একজন প্রাক্তন হচ্ছে প্রাক্তন একজন রাজনৈতিক কর্মী সরাসরি নাথুরাম গডসে সরাসরি হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে ভারতীয় মহাত্মা টাইটেল বলে সম্মান করে, তাকে হচ্ছে তার এখানে হত্যা এখানে সে ডিরেক্টলি ইনভলভ ছিল, সেই বন্দুকগুলিটা ছেড়েছিল। কিন্তু এত বছর মোদি ক্ষমতায় থাকা সত্ত্বেও নানান ধরনের এখানে ভারতের এখানে যে আমি বলবো সেকুলারিজমের উপর এখানে সেখানে ধ্বংস করেছে, মুসলমানদের উপর দমনপীড়ন করেছে। কিন্তু গান্ধীর রোলটাকে এবং 1947 সালে এখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা বিরাট বড় অবদান ছিল, ওটাকে পুরোপুরি কিন্তু এখানে এটাকে সে চেঞ্জ করতে পারে নাই। কিছু কিছু জায়গায় আমাদের আর সমস্যা হচ্ছে কি, আমরা যখন মনে করুন বিএনপির আমলে যখন মনে করুন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওরা ওখানে ওনাকে বড় করতে, স্বাভাবিক, ওরা নেতা। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে করতে চেয়েছে, হাসিনাকে করতে চেয়েছে, কিন্তু আমরা সমস্যা হচ্ছে কি, আমরা বেশিরভাগই এখানকার মানুষ হচ্ছে আমরা হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী, কিন্তু আমরা পৌতলিকতায় আমরা বিশ্বাস করি। কেন আমরা চাই হচ্ছে যে আমাদের নেতারা হচ্ছে ফেরেস্তার উপরে, তাদের কোনো দোষ নেই। আমরা যদি স্বীকার করি যে আমাদের সরকার মানে আওয়ামী লীগের সরকার বা বিএনপি সরকার আমলে কিছু দোষ ছিল, এই দোষটা আমরা স্বীকার করব না। আমাদের যে কিছু ভুল হতে পারে, ত্রুটি বিচ্যুতি হতে, এটা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারই দেখুন না কেন, কজন উপদেষ্টা বলেছে যে আমাদের ভুল হয়েছে, বা ভুল স্বীকার করে হচ্ছে চাকরি ছাড়া তো কথা উঠতেই পারে না। আপনি যদি এখানে দেখেন মাঝে এখন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে এখানে হচ্ছে, তো এই ছাত্ররাই যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বেশি একচিটিয়া সমর্থন করতো, তারা তো তার রেজিগনেশনের জন্য এখন দাবি করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে। এবং সমস্যা হচ্ছে আমরা আমাদের মতো মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ডিস্টোর্ট করি। এবং আগের সরকারের যখন হচ্ছে যে সবচেয়ে বেশি যেটার জন্য শেষ পর্যন্ত এই সরকারের পতন হলো, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের নামে কোটা। এই যে কোটা ব্যবসাটা শুরু করলো, এই কোটা ব্যবসাতে এখানে কি হলো, যার জন্ম হয়নি মুক্তিযুদ্ধে সেও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ আসল জেনুইন মুক্তিযোদ্ধারা হচ্ছে যে আমি ছোট করছি না, ভিক্ষা করছে, রিক্সা চালাচ্ছে, তারা কিন্তু এখানে ভাতা পাচ্ছে না। অনেক মুক্তিযুদ্ধের ভাতা যাদেরকে হচ্ছে যে আমার বাবা নেন নেবো, যে বাবা আমার দরকার নেই, এটা অর্থ কি আমি মানুষকে হেল্প করবো, এটা কেন নিব, অনেক কি চিনি যে নেই। এটা হচ্ছে একটা দুর্নীতি, একটা আখড়া হয়ে গেল বিসিএস অ্যাডমিন ক্যাডারের জন্য, এইগুলো করার জন্য। এবং ওখান থেকে আমরা এখনও মুক্ত হইনি। এখন তো আমরা এখন দেখছি যে জুলাই যারা এখানে আন্দোলনে সংগ্রাম করেছে মাইন্ড ইউ, তারাও বলছে আমরা কোটা চাই। তাহলে মানসিকতা কিসের পরিবর্তন হচ্ছে, এই প্রশ্নগুলো হচ্ছে। এবং কেন হচ্ছে আমরা ইতিহাসটা জানতে চাই না এবং নিরপেক্ষভাবে। কথাটা সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে এই প্রোগ্রামে দেখে অনেক লোক খেপবে, দল কানার লোক আমাদের দেশ ভরা। আমরা একজন আরেকজনকে অসম্মান করব, হইচই করব, চেঁচামেচি করব, তখন বলবো না লোকটা খুব ভালো বলে।
তো আমাদের দেশে এক বুদ্ধিবৃত্তিক আলোচনা কমে গেছে, পড়াশোনার মান কমে গেছে, এবং 3 আমরা একজন আরেকজনের প্রতি সম্মান কমে গেছে। যেই দেশের আমার হচ্ছে বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যদি দুটোই যদি একই রকমই নিম্নমুখী এখানে একটা গতিতে দেখি, তাহলে ওই দেশের ভবিষ্যতের জন্য সন্দিহান হওয়াটা ছাড়া তো আমি আর কোনো আমি উপায় দেখছি না। আমাদের সামনেটা কি উপায়? প্রফেসর আব্বাসী, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। দর্শক, বিরতি যাচ্ছি, ফিরছি তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্ট লাইনে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন নিজামুদ্দিন আহমেদ এবং অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। যেটা নিজাম ভাই, আপনাকে অনেক কথাই তো আলোচনা হলো, একটু সামান্য অল্প কথায় যুদ্ধের একটু স্মৃতি যদি বলেন। যুদ্ধস্মৃতির আগে আমার সহ আলোচকের কথার প্রেক্ষাপটে একটা কথা বলবো। আমাদের যেই গণ আন্দোলনটা হলো, স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু আমাদের রাজনীতিকবিদদের মুখের ভাষা কি চেঞ্জ হয়েছে? আপনি কি আশা করেছিলেন চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই। তা না হলে আমরা একটা ভালো দেশ, ভালো সোসাইটি, ভালো কাকে দিয়ে যাব? আন্দোলনে দেখেন অনেক মা সন্তানকে আগায় দিয়েছে। সেই সন্তান যদি আজকে মাকে জিজ্ঞাসা করে, তুমি ওই দিন আমাকে কি চিন্তা করে আমাকে আগায় দিয়েছিলে, এবং মাও তো নিজে অনুশোচনায় ভুগবে, আমার সন্তানকে তো আমি জীবন উৎসর্গ করার জন্য দিয়েছিলাম একটা ভালো রাস্তা। সেটাই যদি বলেন, যুদ্ধে কি আপনাদের যুদ্ধে কি কোনো নেতা মারা গেছিল? আমাদের যুদ্ধের মধ্যে আমার মনে হয় না, আমার জানা মতে কোনো রাজনৈতিক নেতা মারা গেছেন যে আমার মনে হয় না। তাইলে এই প্রশ্নের জবাব তো আপনার কাছে আছে। যাই হোক, বলেন। এখন যেমন যুদ্ধের কথা যখন তুললেন, আমরা একই সেক্টরে ছিলাম। আমি মরহুম সাদেক হোসেন কোকা, যিনি অভুক্ত ঢাকা সিটির মেয়র ছিলেন, একটি অনুকরণীয় বন্ধু ছিলেন, একটা অনুকরণীয় দৃষ্টান্ত কিছু উনি রেখে গেছেন। জানি না যুগ যুগ এটাকে কেউ ম্লান করতে পারবেন কিনা, কিংবা এর উপর যেতে পারবেন কিনা। আমি শুধু 2টা উদাহরণই দেব। এই আজকের দিনে উনি কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন সিটি কর্পোরেশনে সকল মুক্তিযোদ্ধাদের একটা মিলন মেলায়, যেখানে আমার মনে হয় না এরপর এতগুলি জীবিত সেক্টর কমান্ডার মতের অমিল ছিল, দুজনের সাথে দুজনের চোখ দেখা দেখে হতো না, মুখ দেখা দেখে হতো না, কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। আর্কাইভে গেলে এখনও দেখতে পাবেন। এটা তার একটা বিরাট সার্থকতা। আরেকটা সার্থকতা, প্রতিটি মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাকরণ, প্রতিটি মুক্তিযোদ্ধার দুর্দশায় উনি একান্তভাবে শুনতেন, এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যে কোনো ব্যাপারে উনি সবসময় অগ্রণী ভূমিকা রাখতেন। আজকে একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি বলি। আমরা যখন রণাঙ্গন থেকে, সত্যিকার অর্থে আমরা কিন্তু 2 বন্ধু রণাঙ্গন থেকে ক্রীড়াঙ্গনে এসেছি। ক্রীড়াঙ্গনে আসার পরে তার মাথায় একটা জিনিস ঢুকলো। পিন্টু ভাইকে অত্যন্ত স্নেহ করত। পিন্টু ভাই প্রায় স্বাধীন বাংলা টিম নিয়ে ওনার কাছে অনেক আবদার করতেন। তখন একদিন চিন্তা করলাম, তখন ক্রিয়া সম্পাদক ছিল, আর আমি তখন সিটির সদস্য সচিব। বললো, মুক্তিযোদ্ধা ক্রিয়াচক্র করা যায় না? তখন মীর শওকত আলী সাহেব ছিলেন বিএফএফ এর প্রেসিডেন্ট। তখন আমরা একটা প্রস্তাব নিয়ে গেলাম মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের কাছে। উনি বলে, হ্যাঁ ডেফিনেটলি, কারণ স্বাধীন বাংলা টিম এমন একটি কাজ করেছে, আমরা গোলা, নানান ধরনের আর্মির গোলা আমরা ইউজ করেছি, আর্টিলারি ইউজ করেছি, SMG, HMG, LMG, অনেক ধরনের অস্ত্র, কিন্তু ওই ফুটবল দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এটা দেশে বিরল, পৃথিবীতে বিরল। অবশ্যই উনি তাৎক্ষণিকই মীর শওকত আলী সাহেবকে নির্দেশ দিলেন মুক্তিযোদ্ধা সংসদকে পার্টিসিপেশন করার জন্য। আজকে দুঃখের সাথে বলি, 3বার বিএফএফ এটা রিজেক্ট হয়। তখন আমি প্রতিনিধি মুক্তিযোদ্ধা সংসদের। তো মীর শওকত আলী সাহেব তখন জিওসি যশোর, উনি আসলেন, ইমার্জেন্সি মিটিং দিলেন। মিটিং দিয়ে খালি একটা কথাই বললেন, মুক্তিযোদ্ধা উইল বি প্রমোটেড 2nd ডিভিশন, পক্ষেকে বিপক্ষেকে
সবাই হাত তুললেন, এখানেই মুক্তিযোদ্ধাদের বিজয়। আজকে এই মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রটাকেও কিন্তু আজকে কিছুদিন আগে শুনলাম এটা নাকি প্রায় 3rd ডিভিশনে নেমে গেছে, যে মুক্তিযোদ্ধা তৃতীয় শক্তি হিসাবে ব্রাদার্সের পরে আবির্ভূত হয়েছিল। এটাও কিন্তু সাদেক হোসেন খোকার একটা বিরাট অবদান, তার স্বপ্ন। আমি জানি না তার আত্মা শুনতে পাচ্ছে কি না। আমি এই বাংলা ভিশন থেকে বলবো, মুক্তিযোদ্ধার যারাই দায়িত্বে আছেন, আমিও ছোটোখাটো দায়িত্বে আছি, মুক্তিযোদ্ধা ক্রিয়াচক্রের স্থাবর সম্পত্তি আছে, মুক্তিযোদ্ধা সংসদের প্রচুর আয় আছে। সেই আয়টাকে যদি সঠিকভাবে ব্যয় করে, তাইলে আমার মনে হয় আজকে মুক্তিযোদ্ধা ক্রিয়াচক্র যেই কারণে আজকে থেকে 20 বছর পরে মুক্তিযোদ্ধারা থাকবে না। এই ফ্ল্যাগটা কারা নিয়ে যাবে? এই ফ্ল্যাগটা তুলে ধরার জন্যই কিন্তু এই মুক্তিযোদ্ধা ক্রিয়াচক্রটি। আর রণাঙ্গনের 2টি খালি ছোট্ট ঘটনা বলবো। আমরা তার আগে তারা ফ্রন্ট ফাইটে চলে গিয়েছিল শালদায়, আমরা তখন ঢাকায়। আসার পর আমাকে জিজ্ঞেস করা, আচ্ছা কোন কোন অপারেশন তোমরা করলা? তো আমরা ধারাবাহিকভাবে আমাদের অপারেশনগুলি বলি, যেগুলি অনেক বইয়ে লিপিবদ্ধ আছে। তার চিন্তা তখন হলো, বলল যে তখন একটা পত্রিকা থেকে একটা হতো বিটিভিতে, যুদ্ধের রণাঙ্গনে নর্মাল সিচুয়েশন চলতেছে, ওই চিত্র বাংলার ওই অফিসটা আর নির্বাচন কমিশনের অফিসটা সম্পূর্ণভাবে সে ধ্বংস করে দেয়। আর আর্মি রিক্রুটের চাঙ্কারপুলের এখানে একটা অফিস ছিল, সেটাও সে ধ্বংস করে দেয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তার অনেক স্বপ্ন ছিল। আমি তার প্রায় 60 বছরের সহকর্মী, সহযোদ্ধা, একই সাথে অনেক কিছুর সাথে আমার স্মৃতি জড়িত। আমি মনে করি আমি হতাশ হলে আর যুদ্ধে যেতাম না। আমি আশাহত হব না। আমি এই জাতির প্রতি আজকে একটি অনুরোধ রাখব, আপনারা একটু দেশের প্রেমিক হন। আবারও আমি যে কথাটা আগে বলেছি, আবারও রিপিট করছি, ভালো যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করুন। ইনশাল্লাহ 30 লক্ষ লোকের রক্ত বৃথা যাবে না, মা বোনদের ইজ্জত বৃথা যাবে না, মুক্তিযোদ্ধাদের যেই সাহসিকতা বৃথা যাবে না, দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা নিজাম ভাই বারবার বলছেন, দেশটাকে সঠিক পথে আনতে হবে, দেশটা কিন্তু অন্যদিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। জানি না কি অবস্থা পদ্ধতি কী করা যাবে। দেশটাকে সঠিক পথে আনতে হলে কি করা উচিত? প্রথমতই হচ্ছে যে আমাদেরকে স্থির করতে হবে আমরা কি চাই। একটা জাতি যদি হচ্ছে সেলফ লোথিং বা যেটা হচ্ছে যে স্ববিদ্বেষে ভুগে, আমি যে কি এটাই যদি আমি গ্রহণ না করতে পারি, তাহলে সমস্যা। এখনও পুরো বাংলাদেশের একটি অংশ আছে যারা ভারতের কোনো ভুল দেখতে পারে না। ফেলানীকে মারার পর যদি কাঁটাতার উপর যখন ফেলে রাখা হয়েছিল, তখনও কিন্তু আমাদের যেসব বুদ্ধিজীবীরা যারা হিউম্যান রাইটস বা ওয়ার্কার্স রাইটস নিয়ে অনেক সরব হন, তারা চুপ হয়ে যান। বা আওয়ামী লীগের যখন দমনপীড়ন হচ্ছিল এবং যখন ওরা বলছিল যে হচ্ছে যে রাজাকার থেকে এখানে হাঁটাতে হবে, তো এখানে হচ্ছে তখন হচ্ছে যে গণতন্ত্রকে যখন হত্যা করা হচ্ছে, তখন কিন্তু তারা চুপ ছিল। এবং এইভাবেই কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ওয়েপেনাইজ করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আবার উল্টো দিকে আছে পাকিস্তানের, যত সাধারণ পাকিস্তানি নিজেদেরকে না ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসা আমাদের বাংলাদেশে এক অংশের লোকের মধ্যে আছে। তো স্বাধীনতার পর আমরা দেখব যে এখানে দেখবেন প্রোগ্রাম এখানে চলে আসবে পাকিস্তানের দালাল, ভারতীয় দালাল। কেউ, আমি যেটা বহুবার বলেছি, বাংলাদেশে কেউ দালালি করে না। বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে বাংলাদেশের দালালি করে না। 71 সালে যে পাকিস্তানি আর্মি এবং তাদের যে এখানকার সহযোগীরা ছিল, রাজাকাররা ছিল, আলবদর, আল শামস, ওদের যে কুকীর্তির কথা কারা বলে গেছে? আপনি এখন আমাদের বাংলাদেশে একটা ন্যারেটিভ আছে, আমরা জানি। এবং পাকিস্তানিরা অত্যন্ত সঙ্গত কারণে তারা যেহেতু তাদের মিলিটারি দ্বারা এখানে হচ্ছে যে 71 সালে ওরা হচ্ছে ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করেছিল এবং প্রায় 90,000 অধিক এখানে হচ্ছে আর্মি পার্সোনেল এবং তাদের ফ্যামিলির সারেন্ডার করেছিল। এইটা ওদের ইতিহাসে
ওরা নিজেদের দোষটাকে ঢাকতে চায়, তো তার জন্য বলে হচ্ছে ষড়যন্ত্র, চক্রান্ত ইত্যাদি ইত্যাদি। পারভেজ মুশাররফের ইন্টারভিউ বেশি দেখতে পাবে ইউটিউবে, ইমরান খানের ইন্টারভিউ প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে, যে পাকিস্তানি আর্মির দোষে এটা হয়েছে। আচ্ছা, ওখানকার এটা হচ্ছে পলিটিশিয়ান অনেক কিছু বলতে পারে। আয়েশা জালাল নাম করা হচ্ছে আপনার একাডেমিক, জুলফিকার খালেদ পাকিস্তানি এনারা, এবং ইন্টারন্যাশনাল একাডেমি, আমাদের মতো না যে আমরা সব জানি সব বুঝি। ওনাদের কথাতে চলে আসছে কিন্তু হচ্ছে যে দুই দিকে ভারত, তখনও তো এখানে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে নেতৃত্ব, এখানে হচ্ছে এখানে 3 ধরনের ত্রিমুখী সংঘর্ষ। এখানে বলেছে বেশিরভাগ যে এখানে ক্যাজুয়ালিটি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে। এখন আপনি আর্কাইভে যান, অনলাইনে, এখানে তো এখানে এআই ডিজিটাল স্ক্যাম আছে, সবগুলো আছে। সানডে টাইমস 13 জুন 1971 সাল, অ্যান্থনি ম্যাসক্রেনাসের এখানে তখন বলছিল হচ্ছে যেখানে যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা ব্রেক করলো, যেখানে ঢাকা শহরের রাস্তাঘাটে পাকিস্তানি আর্মি মানুষকে মারছে। তো আমাদের বাংলাদেশে এখনও আমরা আছে যে আমরা দেখি হচ্ছে যে সরকারি বিশ্ববিদ্যালয়, এখানে পাবলিক ইউনিভার্সিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছে হচ্ছে পাকিস্তানিরা হচ্ছে যেখানে জেনোসাইডে ইনভলভ ছিল না। এটাও তো আসছে, হ্যাঁ, আবার ওটা আবার প্রতিবাদ হয়েছে। এখন দেখুন, একটা জাতি, আপনি আবার বলুন তো মুক্তিযুদ্ধের নাম করে কি সব কিছু হালাল না? ঠিক যেমন হচ্ছে যে মুক্তিযুদ্ধের নাম করে আওয়ামী লীগ যে অনেকগুলো অন্যায় করেছে, এটাও ঠিক না। আবার জুলাই 2024 সালে গণ আন্দোলনের নামে সবগুলো যে অন্যায় করা হয়, যে সব যে আমরা ন্যায় কাজ করছি তা তো না। দুটোই মানে এখানে হচ্ছে যে কোনো জিনিসই হচ্ছে যে পুরোপুরি ঠিক না, বেঠিকও না। আমাদের কাছে এখন 3টি জিনিস সামনে আপনি যদি বলেন। এক, রাজনৈতিক দলগুলো যদি একজন আরেকজনের সাথে হানাহানি করতে চায়, যে শেখ হাসিনার সরকারের বিদায় নিয়ে ওরা সবাই এখানে হচ্ছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশের এখানে একটু আমরা আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি। এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি তাও একটা সাধুবাদ দিব যে অ্যাটলিস্ট কিছুটা এনেবলিং এনভায়রনমেন্ট চেষ্টা করেছে। আমরা আবার হচ্ছে তো আমরা যাকে দেখতে পারি পুরোপুরি দেখতে পারি না, এটাও এই মানসিকতা পরিহার করা উচিত। তাহলে কিন্তু ওই ফ্যাসিস্ট যে টেন্ডেন্সি যদি আমরা আমাদের মধ্যে পালন করি, আবার কিন্তু রিটার্ন হতে পারে ওইরকম একটা ডিসপেন্সেশনের, নিজেদের মধ্যে অনৈক্য হলে। 2, রাজনৈতিক দলরা যেভাবে হানাহানি করছে নিজেদের মধ্যে, তরুণ সমাজ যারা আসলে যারা সাইলেন্ট, যারা মেজরিটি, যারা কোনো রাজনৈতিক পদ প্রার্থী হয় নাই, যারা হচ্ছে যে এখনও যে নট নেসেসারিলি এনসিপির সাপোর্টার বা বিএনপির সাপোর্টার বা জামাতের সাপোর্টার, যে ভালো কাজ করবে তাকে সমর্থন দেবে, প্রাতিষ্ঠানিক রাজনীতি বা ফর্মাল পলিটিক্স থেকে ওরা সরে যাবে। এটা কিন্তু ঠিক। এবং তখন ওরা বলবে যে আমরা হচ্ছে যে আমাদের দেশে তাহলে আমাদের ডেমোক্রেসির দরকার নেই, এই ফলস ন্যারেটিভটা ওরা তখন বিশ্বাস করা শুরু করবে, কেন ওদের সামনে তো ভালো লিডারশিপের এক্সাম্পল নেই। 3, আমাদের সামনে বুঝতে হবে যে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ অনেক বেশি, আমরা বহুমাত্রিক সংকটে আছি। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট এবং ভূ রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের বহু এখানে হচ্ছে আবার স্বার্থন্বেষী মহল আছে যারা বাংলাদেশের উপর তাদের হচ্ছে যে তাদের উপর ক্ষমতা তাদের এখানে প্রভাব বিস্তার করতে চায়। এবং আমাদের একটা আর্থিক খাতে এখানে একটা সমস্যা আছে, ব্যাংকিং খাতে সমস্যা আছে, আমাদের চিটাগং হিল ট্র্যাক্সের সমস্যা আছে, রোহিঙ্গা সংকট আমাদের এখানে সমস্যা আছে, এবং চীন এবং হচ্ছে ভারতের স্নায়ুযুদ্ধে আমরা এখানে মাঝখানে আমরা হচ্ছে যেখানে বলির পাঠা হয়ে আছি, আমরা আবার যুক্তরাষ্ট্র আর চীনের এখানে হচ্ছে নতুন স্নায়ুযুদ্ধের মাঝখানে আমরা আছি। এতগুলো সমস্যার মধ্যে একটা জনগণ যদি, একটা দেশের 18 কোটি জনগণ যদি নিজেদের মধ্যে কিছু ব্যাপারে ঐকমত্য না থাকে, তাহলে তো এই দেশের জন্য সামনে আমাদের বিপদ। তো নিজেদের বিপদ ঠেকানোর জন্যে কিছু বিষয়ে আমাদের স্বাধীনতার ব্যাপারে, আমাদের ইতিহাসের ব্যাপারে এবং আমাদের গণতন্ত্র যে কীভাবে আমরা এখানে অর্জন করব এবং এটাকে টিকিয়ে রাখবো, ওটার মধ্যে ওটার মত এবং পথের ব্যাপারে আমাদের একমত হতে হবে। শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানের তরফে। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।